আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অফ মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে ইলেকট্রো ডায়নামোমিটার টাইপ যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো। তো অলরেডি আমরা পিএমএমসি বা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল দেখেছি। তারপর কিভাবে হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটার রেঞ্জ এক্সটেনশন করা হয় এই রিলেটেড সব ক্লাস লেকচার দেখছি। আজকে আমরা দেখব হচ্ছে ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। আমাদের আজকের টপিক হচ্ছে ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। তো এই ইনস্ট্রুমেন্টটা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের মতোই। সো এটা হচ্ছে সিমিলার টু পিএমএমসি। শুধু পার্থক্যটা কোথায়? পিএমএমসিতে নামের মধ্যে যেরকম পার্মানেন্ট ম্যাগনেট আছে, এখানে কোনো ধরনের পার্মানেন্ট ম্যাগনেট থাকবে না। তাহলে পার্মানেন্ট ম্যাগনেট না থাকলে কি হবে? আমরা তো অবশ্যই এটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমেই মাপবো। তাহলে আমরা ম্যাগনেটটা কোথায় পাবো? আমরা জানি যে এখানে যদি এরকম একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, নর্থ পোল সাউথ পোল, আমরা নতুন একটা ম্যাগনেট তৈরি করে নিতে পারি। কিভাবে? একটা কন্ডাক্টিং ওয়্যার এভাবে পেঁচিয়ে যদি আমি এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করি, তখন এটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। তখন আমরা জানি সলিনয়েডের ফর্মুলা অনুযায়ী কোনো পাশে হচ্ছে এন পোল আর এক পাশে হচ্ছে এস পোল উৎপন্ন হয়। তখন এই কয়েলটাকে আমরা তখন ম্যাগনেট হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এই যে ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট, এখানে আমরা কি করব? কোনো ধরনের পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করব না করে আমরা একটা কয়েল ব্যবহার করব। এই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করার মাধ্যমে আমরা সেটাকে ম্যাগনেটে উৎপন্ন করব। তারপর এটার মাধ্যমেই মাঝখানে যে কয়েলটা থাকে, মুভিং কয়েল ছিল, যে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, সেখানে ছিল হচ্ছে দুই পাশে ম্যাগনেট এবং মাঝখানে হচ্ছে কয়েল। আর এখানে আমরা কি করব? দুই পাশেও দুইটা কয়েল থাকবে এবং মাঝখানে একটা মুভিং কয়েল থাকবে। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যেই কারেন্টটা মাপবো সেই কারেন্টটাই হচ্ছে এই কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করব। তাহলে এখানে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলে যেটা ছিল, যেই কারেন্টটা মেজারিং কারেন্ট ছিল, সেটাকে আমরা মুভিং কয়েলের মধ্যে পাস করছি। তার মানে মুভিং কয়েলের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে তার মেজারমেন্ট সম্পন্ন করত। কিন্তু এখানে দেখা যাবে যে যেটাকে আমরা ম্যাগনেট হিসেবে ব্যবহার করতেছি, সেটার মধ্যে দিয়েও ওই মেজারিং কারেন্টটাকে আমরা পাস করব। তার মানে এখানে যে মেজারিং কারেন্ট যেটা, সেটা শুধুমাত্র মুভিং কয়েলের মধ্যে দিয়ে যাবে না, আমরা ম্যাগনেট হিসেবে ব্যবহার করার জন্য যেই কয়েল ব্যবহার করব সেটার মধ্যে দিয়েও যাবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিমিলার টু পিএমএমসি। আমাদের পার্মানেন্ট ম্যাগনেট যেটা, পার্মানেন্ট ম্যাগনেটটাকে আমরা রিপ্লেস করে দিই হচ্ছে একটা কয়েল দিয়ে। তো পার্মানেন্ট ম্যাগনেট ইজ রিপ্লেসড বাই আ কয়েল। এবং এখানে ইন্টারেস্টিং কথা হচ্ছে, এই কয়েলের মধ্যে দিয়েই আমাদের কারেন্টটা পাস হবে। তো হুইচ ক্যারি দ্য কারেন্ট টু বি মেজার্ড। এবং এই কয়েলটাকে আমাদের হচ্ছে এয়ার কোর হিসেবে রাখা হয়। আমরা যদি মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, যেটা মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টে হচ্ছে আয়রন কোর থাকে। এখন আয়রন কোর থাকলে আমরা জানি এখানে ম্যাগনেটিক লস ইনক্লুড থাকে, যেমন হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস। তো এখানে আমাদের এই ধরনের কোনো আয়রন কোর নাই, এয়ার কোর রাখা হয় এই কয়েলগুলাকে। এই কারণে এটার মধ্যে হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লসগুলা অ্যাভয়েড করা সম্ভব হয়। ঠিক আছে? এখন এই ইনস্ট্রুমেন্টটা এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এই যে এয়ার কোরের যে সুবিধাটা বললাম, এয়ার কোরের সুবিধাটা মেইনলি পাওয়া যায় এসিতে, কারণ আমরা জানি এসি কারেন্ট ফ্লো করলে হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লস এখানে উপস্থিত থাকে। তাহলে আমাদের এটা এসি এবং ডিসি সব কিছুর জন্যই প্রযোজ্য। এই ইনস্ট্রুমেন্টটা এসিতে বেশি ব্যবহার করা হয়। তাছাড়াও আরেকটা কথা ইনক্লুড করতে হবে, এখানে কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার মেজার করা যায়। সো এটা হচ্ছে কারেন্ট মেজারিংয়ে ইউজ হয়, ভোল্টেজ মেজারিংয়ে ইউজ হয় এবং একই সাথে পাওয়ার মেজারিংয়ে ইউজ হয়। এবং পাওয়ারের সাথে রিলেটেড বাকি যেই কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টগুলোও এখান থেকে সুন্দরভাবে মেজার করা যায়। সো পাওয়ার মেজারের জন্য আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে ওয়াট মিটার। তো এটার এই যে ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট যেটা, সেটার কনসেপ্ট কাজে লাগিয়েই আমরা হচ্ছে ইলেকট্রো ডায়নামো ওয়াট মিটার ব্যবহার করি। সেখান থেকে আমরা হচ্ছে এসি পাওয়ার যেটা, সেটা মেজারমেন্ট করতে পারি।
আচ্ছা, তাহলে এখন আসি এটার কনস্ট্রাকশনে। এটার কনস্ট্রাকশনটা এরকম থাকে, এখানে দুটো কয়েল থাকে। আমি বলছি যে একটা কয়েল মুভিং কয়েল, একেবারে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, ইনস্ট্রুমেন্টের মতো হুবহু একটা মুভিং কয়েল। এই যে মাঝখানের এটাকে আমরা বলছি হচ্ছে মুভিং কয়েল। মুভিং কয়েলের সাথে আমাদের একটা পয়েন্টার কানেক্টেড থাকে। তো এই মুভিং কয়েলের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, সে কি পরিমাণ ফোর্স এখানে অনুভব করতেছে, তার উপর ডিপেন্ড করে এই কাঁটাটা ডিফ্লেকশন হতে থাকে। আচ্ছা, এটা তো আগের মতোই। এবং ম্যাগনেটের বদলে আমরা কি করছি, আমরা হচ্ছে একটা কয়েল দিয়ে এটাকে রিপ্লেস করছি, এবং সেই কয়েলটা আবার দুই ভাগে বিভক্ত থাকে। সেই কয়েলটাকে আমরা বলি হচ্ছে ফিক্সড কয়েল। তাহলে এখানে যে আমি বললাম পার্মানেন্ট ম্যাগনেট ইজ রিপ্লেসড বাই আ কয়েল, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ফিক্সড কয়েল। এবং এই ফিক্সড কয়েলটাকে আমি দুই ভাগে স্প্লিট করে ফেলছি, ইকুয়ালি স্প্লিট করব, মানে এই পাশে যতগুলো নাম্বার অফ টার্ন থাকবে অপর পাশেও নাম্বার অফ টার্ন একই থাকবে। এবং এই স্প্লিটেড কয়েলটার অর্ধেক থাকবে মুভিং কয়েলের এক পাশে, বাকি অর্ধেক থাকবে মুভিং কয়েলের আরেক পাশে। ঠিক আছে, তো এটা হচ্ছে এটার কনস্ট্রাকশন। এবং এটার মধ্যে যে কারেন্টটা মেজার করব, কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হতে থাকবে। এই ফিক্সড কয়েলের মধ্যে কারেন্টটা এভাবে যাবে, তারপর এটা মুভিং কয়েলের মধ্যে দিয়ে যাবে, তারপর এটা আবার হচ্ছে ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে যাবে। ওকে, তাহলে এই ইনস্ট্রুমেন্টটা যে ডিফ্লেক্টিং টর্কটা উৎপন্ন করবে, ইট ডেভেলপস ডিফ্লেক্টিং টর্ক। কিভাবে উৎপন্ন করবে, এই যে মুভিং কয়েল এবং ফিক্সড কয়েল আছে এদের ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, বাই দ্য ইন্টারঅ্যাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে আসবে, একটা ম্যাগনেটিক ফিল্ড আসবে হচ্ছে মুভিং কয়েল থেকে, আর একটা ম্যাগনেটিক ফিল্ড আসবে ফিক্সড কয়েল থেকে। তো এটা বাকি ইনস্ট্রুমেন্টের মতোই, শুধু পার্থক্যটা কোথায়, এই ফিক্সড কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ডটা, পার্মানেন্ট ম্যাগনেট হইলে তার ফিল্ড হচ্ছে ফিক্সড ছিল, কিন্তু এখানে ফিক্সড কয়েলের মধ্যে দেখা যাচ্ছে কারেন্ট ফ্লো করতেছে। সো এই কারেন্টটা কম বেশি হতে পারে, কারেন্ট কম বেশি হওয়ার কারণে এটার মধ্যে দিয়ে যে মানে এটার কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে সেই ম্যাগনেটিক ফিল্ডটাও কম বেশি হবে। সো ফিক্সড কয়েলের ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট না, এটা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এখানে লিখে রাখি ফিল্ড ডিউ টু ফিক্সড কয়েল ইজ নট কনস্ট্যান্ট। আমাদের মুভিং কয়েলেরটা যেরকম কোন ভ্যালু মেজার করতেছে তার উপর ডিপেন্ড করে, এটাও তার উপর ডিপেন্ড করতেছে। তার মানে আমাদের যে ডিফ্লেক্টিং টর্কটা, সেই টর্কটা শুধুমাত্র মুভিং কয়েলের উপর ডিপেন্ড করতেছে না, টর্ক ডিপেন্ডস অন বোথ মুভিং কয়েল অ্যান্ড ফিক্সড কয়েল। এটাই হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটাই মেইন ডিফারেন্স বা ইম্পর্টেন্ট ডিফারেন্স ফ্রম আদার ইনস্ট্রুমেন্ট। ওকে, তাহলে এখন যদি আমি ভোল্টেজ মাপতে চাই, তো ভোল্টেজ মাপার সময় আমি এখানে যেটা আঁকছি যে সিরিজে রাখি, আর হচ্ছে কারেন্ট মাপার সময় আমরা প্যারালাল রাখি। তো এটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমাদের কনস্ট্রাকশনের বেসিক দুইটা কন্ডিশন হলো, এখানে দুইটা কয়েল থাকবে, একটা ফিক্সড কয়েল, একটা মুভিং কয়েল। ফিক্সড কয়েলটা দুই ভাগে স্প্লিট হয়ে মুভিং কয়েলের দুই পাশে রাখা থাকবে, এবং ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে যেই ফিল্ডটা যাবে সেই ফিল্ডটা এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক। তার মানে ফিল্ড ডিউ টু দ্য ফিক্সড কয়েল ইজ নট কনস্ট্যান্ট। তো আমরা দেখতেছি ডিফ্লেক্টিং টর্ক যেটা, সেটা উৎপন্ন হবে বোথ ফর ফিক্সড কয়েল অ্যান্ড মুভিং কয়েল। তার অন্য ইনস্ট্রুমেন্টে শুধুমাত্র মুভিং কয়েলের জন্য উৎপন্ন হতো। আচ্ছা, তাহলে এখন আমরা আসি টর্ক ইকুয়েশন ডেভেলপ করার জন্য। তো টর্ক ইকুয়েশন এখানে কেন ডেভেলপ হচ্ছে, ফিক্সড কয়েল এবং মুভিং কয়েলের মধ্য দিয়ে ফিল্ডের কারণে। এখন এখানে ধরলাম এটা হচ্ছে আমাদের ফিক্সড কয়েল, তো ফিক্সড কয়েল এটাকে আমি একটা ম্যাগনেট আকারে লিখছি, তাহলে এটা হচ্ছে আমাদের ফিক্সড কয়েলের লেফট সাইড, এটা হচ্ছে ফিক্সড কয়েলের রাইট সাইড। এই দুইটার চারপাশে কি থাকবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এবং এটা হচ্ছে মাঝখানে যেটা আঁকছি সেটা হচ্ছে আমাদের মুভিং কয়েল, এটার মধ্যেও ম্যাগনেটিক ফিল্ড আছে। তাইলে এখন যদি চিন্তা করি এই ফিক্সড কয়েলটা তার নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বা ম্যাগনেটিক ফ্লাক্স আছে, সেটার কারণে সে একটা সেলফ ইন্ডাকশন এখানে ফেস করবে। একইভাবে মুভিং কয়েল, তার পাশে আরেকটা অন্য একটা কয়েল রেখে দেওয়া হয়েছে, তার মানে সে মুভিং কয়েলের কারণে এখানে একটা মিউচুয়াল ইন্ডাকশন ফেস করবে। একইভাবে মুভিং কয়েলের জন্য যদি আসি, তার নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটার জন্য সে একটা সেলফ ইন্ডাকশন ফেস করবে, এবং তার পাশে আছে হচ্ছে ফিক্সড কয়েল।
তাহলে ফিক্সড কয়েলের জন্য সে একটা মিউচুয়াল ইন্ডাকশন ফেস করবে। তাহলে এখানে আমাদের টর্কের ইকুয়েশন ডেভেলপ করার জন্য দুইটা জিনিস কনসিডার করতে হবে, একটা হচ্ছে সেলফ ইন্ডাকশন, একটা মিউচুয়াল ইন্ডাকশন। এবং এখানে আমাদের কয়েল যেটা, কয়েল হচ্ছে দুইটা, মুভিং কয়েল একটা, ফিক্সড কয়েল একটা। তাহলে ফিক্সড কয়েলকে আমি বললাম হচ্ছে কয়েল 1 এবং মুভিং কয়েলকে বললাম হচ্ছে কয়েল 2। এখন এই দুইটা কয়েলের মধ্যে কতটুকু ফ্লাক্স উৎপন্ন হয় সেখান থেকে আমরা আস্তে আস্তে টর্কের দিকে যাব। আচ্ছা, তাহলে এখানে আমরা কিছু অ্যাজাম্পশন করে নেই, যে আমি ধরলাম ফিক্সড কয়েল যেটা, সেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I1 এবং I1 ফ্লো হওয়ার কারণে তার চারপাশে একটা ফিল্ড আছে এবং সেই ফিল্ডের কারণে সে একটা সেলফ ইন্ডাকশন ফেস করবে। সেই সেলফ ইন্ডাকটেন্স কতটুকু হবে, সেই সেলফ ইন্ডাকটেন্সটা হচ্ছে আমাদের L1। তাহলে I1 ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ইন দ্য ফিক্সড কয়েল, এবং নিজের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার কারণে সে একটা সেলফ ইন্ডাকটেন্স দেখতে পাবে, যেটার মান আমি লিখছি হচ্ছে L1। ওকে, আচ্ছা, এবং একইভাবে আমি ধরে নিলাম মুভিং কয়েলের মধ্যে কারেন্ট যেটা ফ্লো হবে সেটার মান I2, এবং তার জন্য সে যেই ইন্ডাকটেন্স দেখতে পারবে সেটা হচ্ছে L2। এখন উভয় কয়েলই দেখতেছে তার পাশে অন্য একটা কয়েল, সো বোথ কয়েলই আর একে অপরের জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স ফেস করবে, যেই ইন্ডাকটেন্সের মান আমি ধরলাম হচ্ছে M। তাহলে I1 ফ্লো হওয়ার জন্য কয়েল 2তে আমি M পাবো, I2 ফ্লো হওয়ার জন্য কয়েল 1-এ আমি হচ্ছে M পাবো। ঠিক আছে, তাহলে আমাদের সব প্যারামিটারগুলো এখানে অ্যাজাম্পশন করে নেওয়া শেষ। এখন এই প্যারামিটারগুলো ব্যবহার করে আমরা ফ্লাক্স লিঙ্কেজ ব্যবহার করব। তো ম্যাগনেটিক ইন্ডাকশনের যদি থিওরিতে আসি, আমি ম্যাগনেটিক ইন্ডাকশনের থিওরি অনুযায়ী আমরা জানি যে যখনই এখানে কারেন্টের একটা চেঞ্জ থাকে তখন ম্যাগনেটিক ফ্লাক্স এখানে লিঙ্কড হয়। তাইলে এই দুইটা কয়েলের মধ্যে যতটুকু পরিমাণ ফ্লাক্স লিঙ্কড হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং বিটুইন ইট। তাইলে এখানে এই ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। তাহলে এই সূত্রটাই আমি লিখে রাখছি, ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। তাহলে সেলফ ইন্ডাকশনের জন্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আসবে সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকশনের জন্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের এই ফার্স্টের যে তিনটা ইকুয়েশন লিখে রাখছি এইটুকু, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশনের থিওরি। এখন এই থিওরিটা আমরা এই ইনস্ট্রুমেন্টে অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে ফ্লাক্স লিঙ্কেজ অফ কয়েল 1, বা কয়েল 1 মানে হচ্ছে ফিক্সড কয়েল। ফিক্সড কয়েলের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজ কি কি থাকবে? তাহলে ফিক্সড কয়েলে কি আছে, সেলফ ইন্ডাকটেন্স আছে। ফিক্সড কয়েলের সেলফ ইন্ডাকটেন্স কত, L1। এটা আমি রেড কালার দিয়ে লিখছি। এই যে ফিক্সড কয়েলের মধ্যে I1 যাইতেছে এবং সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে L1। তাহলে এটার জন্য হবে L1 I1। আচ্ছা, I মনে হয় স্মল লেটারে লিখছি, তো এখানে স্মল লেটারে রাখি। ওকে, L1 I1। এবং সে আর কি ফেস করবে, সে হচ্ছে একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স ফেস করবে, যেটাকে আমি গ্রিন কালার দিয়ে লিখছি। তাহলে এটার সাথে যোগ হবে কি, M। কোন কারেন্ট ফ্লো এর জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে I2 এর জন্য, তাহলে এখানে I2। একইভাবে কয়েল 2 এর জন্য যেটা হবে, কয়েল 2 এর নিজের জন্য ইন্ডাকটেন্স হচ্ছে L2। তাহলে এটাকে আমি ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করছি। তাহলে এখানে হবে L2 I2 এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স তো সবারই সেম, তো এখানে হবে MI1। ঠিক আছে, তাহলে আমাদের ফ্লাক্স লিঙ্কেজ অফ কয়েল, বোথ কয়েলের ফ্লাক্স লিঙ্কেজটা কি পরিমাণ থাকবে সেটা আমাদের এখানে ইন্ডিকেট করা হয়ে গেল। এখন আমরা ফ্যারাডের সূত্র অনুযায়ী জানি ইনডিউস যেই ইএমএফ বা ইনডিউস যেই ভোল্টেজ সেটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে ই ইনডিউসড ইকুয়াল টু d∅dt, এটা হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র। এখন এই ফ্যারাডের সূত্র, এটা কি ইনডিউস ভোল্টেজ, তাহলে এখানে ইও লিখতে পারি, অথবা এটাকে আমি ব্র্যাকেটে লিখে রাখলাম হচ্ছে ভোল্টেজ। আচ্ছা, এখন আমরা আবার জানি পাওয়ার সমান হচ্ছে ভোল্টেজ গুণ কারেন্ট। তাহলে এখানে ভোল্টেজটাকে আমি ই দিয়ে লিখতেছি, তাহলে ভোল্টেজ ইনটু হবে কারেন্ট। তো আমি যদি প্রথম কয়েলের জন্য বের করি তাহলে E1 I1, দ্বিতীয় কয়েলের জন্য হলে E2 I2। আচ্ছা, এবং পাওয়ারের ইকুয়েশন যদি এটা হয়, এনার্জির ইকুয়েশনটা কি হবে? এনার্জি সমান আমরা জানি হচ্ছে পাওয়ার ইনটু টাইম। ওকে, তাহলে এখানে পাচ্ছি E ইন্টু I ইন্টু টাইম, যেটা টাইমটাকে আমি হচ্ছে খুবই ক্ষুদ্র সময় ধরতেছি, dt ধরলাম। ঠিক আছে, তাহলে এখন এখানে এনার্জি যেটা, এনার্জি সমান হবে ভোল্টেজ গুণ কারেন্ট গুণ হচ্ছে টাইম। এখন এখানে আমরা এনার্জিটা কেন বের করলাম?
এখানে এই যে কারেন্ট যে ফ্লো হচ্ছে, এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে এখানে ভোল্টেজ ইনডিউস হচ্ছে। তো টোটাল যেই এনার্জিটা সে ইনপুট হিসেবে পাচ্ছে তার থেকে একটা অংশ সে ইন্ডাক্টরের মধ্যে স্টোর করতেছে, আরেকটা এনার্জি আমাদের এখানে মেকানিক্যাল যেই ডিসপ্লেসমেন্টটা মানে এই পয়েন্টারের যে সরণটা সেই সরণ ঘটাতে সাহায্য করতেছে। তাহলে এখানে আমাদের টোটাল যে এনার্জি ইনপুটটা থাকবে এটা দুইটা কাজে ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে এই ইন্ডাকশনের মাধ্যমে এখানে স্টোর এনার্জি, আর একটা হচ্ছে মেকানিক্যাল আউটপুট এনার্জি। তাইলে এখানে আমরা যেই এনার্জিটা বের করলাম এনার্জি ইনপুট হচ্ছে আমাদের ভোল্টেজ গুণ কারেন্ট গুণ টাইম, এইটা ইকুয়াল টু হবে মেকানিক্যাল এনার্জি প্লাস হচ্ছে এনার্জি স্টোর। তাহলে ফার্স্টে আমরা এনার্জি ইনপুটটা বের করি। তাহলে এনার্জি ইনপুটটা কি হবে, এখানে আমাদের দুইটা কয়েল, সো এনার্জি ইনপুট ফর কয়েল 1 প্লাস একইভাবে কয়েল 2। তাহলে এখানে কয়েল 1 এর জন্য কি হবে, কয়েল 1 এর মধ্যে আমি ধরলাম হচ্ছে ভোল্টেজ বা ইনডিউসড যেই ভোল্টেজ সেটা হচ্ছে E1। কয়েল 1 এর মধ্যে কারেন্ট আমরা জানি হচ্ছে I1, এগুলো সবই উপরে লিখে আসছি, এবং টাইমটা ধরলাম DT, এবং একই টাইম ধরেই দুই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হবে। একইভাবে কয়েল 2 এর জন্য আমরা যদি এটা লিখি তাহলে হবে E2 I2 DT। এটা কি, এটা হচ্ছে আমার টোটাল এনার্জি ইনপুট। ওকে, এখন আবার আমরা দেখলাম ই ইনডিউস যেটা সেটা হচ্ছে d∅/dt, এবং এখানে আমরা হচ্ছে ফ্লাক্সের মান বের করে ফেলছি। তাহলে ই ইনডিউসডের জায়গায় বসায় দেই d∅/dt। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন নিয়ে আসি, এই যে এইটা থেকে নিয়ে আসি আর কি। এখান থেকে আমি দেখতে পাবো d∅ ইকুয়াল টু হচ্ছে E ইন্টু dt। তাহলে আমাদের এখানে আরো সুবিধা হবে। তাহলে এখানে ই এর মান বসাই, E1 যেহেতু, তাহলে এটা হবে d∅1/dt I1 dt। ঠিক আছে, এইভাবে বসাতে পারি, অথবা E1 dt এটাকে রিপ্লেস করে d∅1 বসাইতে পারি। তো এখানে হবে d∅2 /dt I2 dt। সো নেক্সট লাইনে আমরা যেটা পাচ্ছি d∅1 I1, সো আর এখানে পাচ্ছি d∅2 I2। এটা কিন্তু গুণ আকারে আছে, এটা এভাবে বলা যাবে না যে ∅1 I1 দুটোর উপরে ডিফারেন্সিয়েশন হচ্ছে, এভাবে লেখা যাবে না, এই কারণে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে এখন কি করব, I1 এবং d∅1 মানে ∅1 এর ডিফারেন্সিয়েশন। তাহলে ∅1 এর ইকুয়েশন আমরা অলরেডি এখানে পাইছিলাম, এটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, এটা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। তাহলে এখন ∅1 এর মানটা এখানে বসায় দিই। তাহলে d∅1 কি ছিল, L1 I1 প্লাস M I2 প্লাস I2টাকে এখানে আগে রাখলাম, তারপর d অফ L2 I2 প্লাস M I1। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করি। এখন দেখা যাচ্ছে কারেন্টও আমার টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ইন্ডাকটেন্সটাও আবার কারেন্টের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস এখানে আমার L I M তিনটা প্যারামিটারই চেঞ্জেবল, মানে তিনটাই এখানে ভ্যারিয়েবল, তাই এখানে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, I1 তো এখানে আছে আলাদা, এখন L কে রেখে I কে ডিফারেন্সিয়েশন করবো একবার, তারপর আবার I কে রেখে L কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে ফার্স্টে রাখলাম L1 কে রেখে দিলাম, I কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে di1, এইটা থাকলো। তারপর আবার I কে রেখে L কে ডিফারেন্সিয়েশন করব, এটা হবে dl1। ঠিক আছে, একইভাবে পরের পার্টটাও M কে রেখে I2 কে ডিফারেন্সিয়েশন করব, আবার I2 কে রেখে M কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, I1 তো আলাদাই আছে। তাহলে এখন M কে রেখে I কে ডিফারেন্সিয়েশন করলাম, তারপর আবার I কে রেখে M কে ডিফারেন্সিয়েশন করলাম। ঠিক আছে, তাহলে এটা আমার হচ্ছে প্রথম লাইনের ডিফারেন্সিয়েশনটা হয়ে গেল। পরের লাইনেরটাও একইভাবে করব, I2 বাইরে থাকবে, L2 কে রেখে I2 কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটা হবে L2 di2, আবার I2 কে রেখে L কে ডিফারেন্সিয়েশন করতেছি, এরপর M কে রেখে I1 কে ডিফারেন্সিয়েশন করব, I1 কে রেখে M কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমাদের এখানে ডিফারেন্সিয়েশন কমপ্লিট। তাহলে পরের লাইনে আমরা কি পাচ্ছি, পরের লাইনে এটা সিম্পলিফাই করে রাখি। তাহলে এটা কিন্তু আমাদের এনার্জি ইনপুট, যেটা এখানে আবার লিখে রাখি এনার্জি ইনপুট ইকুয়াল টু, এটা সব গুণ করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে I1 L1 di1, তারপর I1 স্কয়ার
dl1। ওকে, তারপর হচ্ছে মানে I1 সবগুলোর সাথে গুণ করে দিচ্ছি, আর কিছুই না। I1m di2, এটা আমি একটু দ্রুত লিখে ফেলি, I1 I2 dm। তারপরের লাইন আবার গুণ করে দিচ্ছি, I2 L2 di2 I2 স্কয়ার dl2, I2m di1 I1 I2 dm। ঠিক আছে, তাহলে এটাকে আরো সিম্পলিফাই করা যায় কিনা দেখি। আমাদের লাস্টলি যেটা আসে এখানে I1 L1, এখানে এই যে এই টার্মটা দুইটা আছে, সো এখানে হচ্ছে 2I1 I2 dm হয়ে যাবে। সো আমি পরের লাইনে লিখতেছি না, কারণ এটা আলটিমেটলি আমাকে দুই ভাগে ভাগ করতে হবে। তো এই ইকুয়েশনটা এইভাবেই থাকুক, এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমাদের এনার্জি ইনপুট। এখন আমরা দেখব, আমি একটু আগে মেনশন করছি যেই এনার্জি ইনপুট করতেছি সেটা হচ্ছে একটা স্টোর এনার্জি প্লাস হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের এনার্জি স্টোর যেটা, সেটা আমরা বের করতে পারবো। এনার্জি স্টোরড কত? এনার্জি স্টোর যেটা, সেটা আসে হচ্ছে, আমরা জানি একটা ইন্ডাক্টরের মধ্যে স্টোর এনার্জির সূত্র হচ্ছে হাফ Li স্কয়ার। তাহলে প্রথমটার জন্য L1 I1 স্কয়ার এবং দ্বিতীয়টার জন্য হবে L2 I2 স্কয়ার, এবং মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা জানি I1 I2 ইন্টু M। সো এগুলো জাস্ট মিউচুয়াল ইন্ডাকশন, সেলফ ইন্ডাকশনের ফর্মুলা, এগুলার ব্যাকগ্রাউন্ড যেই ফিজিক্যাল যে এক্সপ্লেনেশন সেগুলোতে আমি যাচ্ছি না, ডিরেক্ট ফর্মুলাকেই মেনশন করতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এনার্জি স্টোর। তাহলে আমাদের এখন চেঞ্জ ইন এনার্জি স্টোর, মানে কারেন্ট শুরুতে আস্তে আস্তে ফ্লো হওয়া শুরু করলো, কারেন্ট চেঞ্জের সাথে সাথে স্টোর এনার্জিটাও কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমরা এখন বের করবো। তাহলে চেঞ্জ ইন স্টোরড এনার্জি, এটা কি হবে? এটা জাস্ট এটাকে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে এই পুরো লাইনটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, এবং আগের মতোই এখানে কারেন্টও যেহেতু চেঞ্জিয়েবল, আমাদের ইন্ডাকটেন্সের মানও চেঞ্জিয়েবল, সো সবগুলাই আসলে ভ্যারিয়েবল। তো এখানেও আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা হচ্ছে ডি অফ হাফ Li I1 স্কয়ার হাফ L2 I2 স্কয়ার I1 I2 M। ঠিক আছে, তাহলে এখানে প্রতিটা প্যারামিটারকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে হাফ এখানে কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, L1 কে রেখে দিলাম, ডিফারেন্সিয়েশন করতেছি কাকে? I1 কে। তাহলে I1 কে এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2 হবে 2 ইন্টু ডি, সরি এখানে I1 থাকবে 2I1 di1। ঠিক আছে, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাবে। একইভাবে আবার I1 কে রেখে L2 কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখানে থাকবে হাফ I1 স্কয়ার dl1। ওকে, আচ্ছা, এবং পরেরগুলো আমি একইভাবে লিখে ফেলি, এগুলো আর আমি ব্যাখ্যা দিচ্ছি না। L2 di2, এখানে থাকবে হচ্ছে হাফ I2 স্কয়ার dl2, আর পরেরটাতে পাবো হচ্ছে I1 I2 dm প্লাস I1 m di1 প্লাস I2 m, আচ্ছা এখানে di2, এখানে হচ্ছে di1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন স্টোর এনার্জি। তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার দিলাম হচ্ছে 4। এখন আমরা মেকানিক্যাল এনার্জি পাওয়ার জন্য রেডি। তাহলে এখন এনার্জি কনভার্সন ল অনুযায়ী অ্যাকর্ডিং টু ল অফ এনার্জি কনভার্সন, অথবা বলতে পারি কনভার্সন না সরি কনজারভেশন, এনার্জি কনজারভেশন, টোটাল আমার যে ইনপুট ইকুয়াল টু হবে চেঞ্জ ইন এনার্জি স্টোর প্লাস মেকানিক্যাল এনার্জি, মানে ওই কাঁটাটা ঘুরাতে যতটুকু এনার্জি দরকার হলো। এই মেকানিক্যাল এনার্জি যদি আমরা না পাই, তাহলে আমরা এখানে কতটুকু টর্ক পাচ্ছি সেটাও আমরা বের করতে পারবো না। সো আমরা এই জিনিসটা ইকুয়েশন দিয়ে বের করছি, এই জিনিসটা ইকুয়েশন দিয়ে বের করছি। সো এখন মেকানিক্যাল এনার্জিটা বের করে ফেলি।
সো মেকানিক্যাল এনার্জি হবে টোটাল ইনপুট যেটা। তাহলে টোটাল ইনপুট আমার ছিল হচ্ছে এই যে এই জিনিসটা, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমি এখানে কপি করে নিয়ে যাই। এখানে লিখলাম টোটাল এনার্জি এবং বিয়োগ হবে চেঞ্জ ইন স্টোর এনার্জি। তাহলে চেঞ্জ ইন স্টোর এনার্জিও আমরা বের করে ফেলছি, এই যে 4 নাম্বার ইকুয়েশন যেটা। তাহলে এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে আমি লাল কালি দিয়ে লিখতেছি এইটা মাইনাস এইটা। ওকে, তাহলে এখানে হচ্ছে ইনপুট মাইনাস চেঞ্জ ইন স্টোরড এনার্জি, ঠিক আছে। যেটা কিনা বলতে পারি যে ইকুয়েশন কত ছিল, 3 - 4, ইকুয়েশন 3 মাইনাস ইকুয়েশন 4। তাহলে এখন ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 দেখি কোনটা কোনটা কাটাকাটি চলে যাচ্ছে। সো এখানে আমাদের 2 আর 2 কাটাকাটি অলরেডি চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে 2 আর 2 কাটাকাটি চলে যায়। সো 2টা আমি মুছেই দিচ্ছি একবারে। এখানে 2 বাদ গেল, এখানে হাফ গেল, এখানেও হাফ, এখানে সরি এখানে হাফ থাকবে, এখানে হাফ এবং 2 কাটাকাটি চলে যাবে। আচ্ছা, তাহলে আমার এখানে থাকতেছে I1 L1 DI1। তাহলে এই যে I1 L1 DI1 এই টার্ম এবং এই টার্ম কাটাকাটি চলে যাচ্ছে। তারপর একইভাবে I2 L2 DI2 এই টার্ম কাটাকাটি চলে যাচ্ছে। এইটা কাটা চলে যাবে। আর কি কি কাটাকাটি যায় দেখি, এখানে হচ্ছে DL1 আছে, এটা হচ্ছে এটা থেকে এটা মাইনাস, তাহলে হাফ থাকবে। সো I1 স্কয়ার DL1 মাইনাস হাফ I1 স্কয়ার DL1। সো এই টার্ম এবং এই টার্ম এটা কাটাকাটি যাবে না, এখানে হাফ থেকে যাবে। একইভাবে এই টার্ম এবং এইটা এখানে হাফ থেকে যাবে, ঠিক আছে। তাহলে এই টার্মগুলো আমরা এখানে লিখে ফেলি। এখানে থাকতেছে হচ্ছে হাফ I2 স্কয়ার সরি I1 স্কয়ার DL1 প্লাস হাফ I2 স্কয়ার DL2 এটা থাকতেছে। এবং এখানে একটা থাকতেছে I1 I2 DM, এই টার্মটা রয়ে যাচ্ছে, এটাও লিখি I1 I2 DM। এবং বাকি যে টার্মগুলো সেই টার্মগুলো সবই কাটাকাটি চলে যাচ্ছে। এই যে I1 M DI2 এটা কাটাকাটি চলে গেল, এখানে এইটাও কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। তো আমার সবগুলো টার্ম কাটাকাটি চলে গেল, শুধু থাকলো হচ্ছে এই 3টা টার্ম। তাহলে এই 4টা টার্ম কাটাকাটি চলে গেল এবং আমরা লাস্টলি পাইলাম মেকানিক্যাল যে এনার্জি সেটা হচ্ছে এটা। সো এটা আমাদের হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 5। এখন এই মেকানিক্যাল এনার্জি, এখন আমরা এটাকে সিম্পলিফাই করব। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন, এখন আমাদের সিম্পলিফিকেশনের পালা। এখন আমরা যদি ধরি যে এখানে ফিক্সড কয়েল যেটা, এই ফিক্সড কয়েল এবং
আমাদের মুভিং কয়েল, এই মুভিং কয়েলটা হচ্ছে একইভাবে বানানো হয়েছে, একই মেটাল দিয়ে একই নাম্বার অফ টার্নস রাখা হয়েছে, এবং এখানে যে L1 এবং L2 এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট। তাইলে এখানে আমরা ধরে নিব যে সিন্স L1 অ্যান্ড L2 কনস্ট্যান্ট, তাহলে কি আসছে DL1 এটা ইকুয়াল টু 0 হবে, মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, DL2 এটাও 0 হবে। তাহলে যখন কিনা আমরা ধরে নিচ্ছি যে এই L1 এবং L2 কনস্ট্যান্ট, তখন আমাদের মেকানিক্যাল এনার্জি আসতেছে কোনটা, এনার্জি আমরা পাচ্ছি শুধুমাত্র এই টার্মটা। তাইলে এই টার্মটা লিখে ফেলতেছি I1 I2 dm, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, এখন এই মেকানিক্যাল এনার্জিটা কি উৎপন্ন করতেছে, এই পয়েন্টারটার রোটেশন। তাহলে পয়েন্টারটা যেহেতু রোটেশন হচ্ছে, আমি ধরলাম এখানে রোটেশনাল যে টর্কটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে TI। এই টর্ক বের করার জন্যই কিন্তু আমরা এত সব ইকুয়েশন সলভ করলাম। তাহলে এখানে আমি ধরলাম যে ডিফ্লেক্টিং টর্ক, লেট ডিফ্লেক্টিং টর্ক ইকুয়াল টু TI, এবং এই টর্কটা উৎপন্ন হওয়ার কারণে এই কাঁটাটা আমি ধরলাম এখান থেকে এখানে সরে গেছে, তার মানে আমার এখানে ডিফ্লেকশন যেটা বা অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে থিটা। তাইলে এখানে আমি ডিফ্লেকশন যেটাকে বলতেছি এই ইনস্ট্রুমেন্টেশনের জন্য অ্যাকচুয়ালি যেটা কিনা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমাদের টোটাল যে এনার্জিটা বা টোটাল যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে TI থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ওয়ার্ক ডান পেলাম, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিচ্ছি হচ্ছে 6। ওকে, এবং আমরা ইন্ডাকশনের মাধ্যমে যেই এনার্জি পাইছি সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার হচ্ছে 5 সিম্পলিফাইড। এই জিনিসটাই এখানে আমরা সিম্পলিফাই করছি, ঠিক আছে। তাহলে এখন ইকুয়েশন 5 এবং 6 ইকুয়াল হবে কখন, যখন আমার কাঁটাটা একটা জায়গায় গিয়ে স্থির হবে তখন সেটা হচ্ছে ইকুয়াল হবে। তাহলে এখানে দিলাম যে ইনডিউস টর্ক বা ডিফ্লেকশন টর্ক যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে TI। তাহলে যখন এই TI থিটা ইকুয়াল টু আমার এই মেকানিক্যাল এনার্জি সমান হবে, তখনই কাঁটাটা কোনো একটা জায়গায় হচ্ছে স্টেবল হবে। সো পয়েন্টার উইল বি স্টেবল when TI, এখানে থিটা না লিখে আমি ডিসপ্লেসমেন্টটাকে d থিটা লিখলাম, TI d থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের মেকানিক্যাল যে এনার্জি, তাহলে I1 I2 dm, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু কি হবে, I1 I2 dm, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে k থিটা ওয়ার্ক ডান। আচ্ছা, এটা ছিল হচ্ছে TI d থিটা, এবং আমরা টর্ক যেটা টর্কের ইকুয়েশন বের করি না এখানে, এই কারণে মিলতেছে না ইকুয়েশনটা। তাহলে টাউ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে k থিটা, ঠিক আছে। তাহলে এখন সুতরাং ওয়ার্ক ডান যেটা এটা হবে হচ্ছে k থিটা d থিটা, এটা আমরা 6 নম্বর ইকুয়েশন হিসেবে দিলাম। তো এখানে যে কনস্ট্যান্ট যেটা স্প্রিং এর মাধ্যমে ঘুরতেছে, সেই স্প্রিং কনস্ট্যান্টটা এখানে ইনক্লুড করা হয় না, এই কারণে ইকুয়েশনটা আমাদের ভুল আসতেছিল। আচ্ছা, তাহলে এখানে থাকতেছে k থিটা d থিটা। সো এখান থেকে আমরা বের করব থিটা ইকুয়াল টু ডিভাইডেড বাই k dm বাই d থিটা, ঠিক আছে। এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের বের করতে হবে, যে ডিসপ্লেসমেন্টটা কোনটার প্রপোর্শনাল। এখানে দেখা যাচ্ছে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে দুইটা কারেন্টের প্রপোর্শনাল, ফিক্সড কয়েলের মধ্যে কত কারেন্ট যাচ্ছে এবং মুভিং কয়েলের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, সেই কারেন্ট দুইটার প্রপোর্শনাল। ওকে, তাহলে আমরা যে থিটার ইকুয়েশনটা পেলাম, থিটার ইকুয়েশন হচ্ছে I1 I2 ডিভাইডেড বাই k dm বাই d থিটা। তো এটাই হচ্ছে আমাদের টর্ক থেকে প্রাপ্ত থিটার ইকুয়েশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি থিটা ইজ প্রপোর্শনাল টু
I1 and I2 এই দুটার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। যদি dm বাই d থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে এখান থেকে আমরা এসি বা ডিসি দুইটা অপারেশনের ক্ষেত্রে কেমন হয় সেই জিনিসটা এখন দেখব। তাহলে যদি ডিসি অপারেশনের ক্ষেত্রে আসি, ডিসি অপারেশনের ক্ষেত্রে আমরা এখানে ধরলাম হচ্ছে I1 হচ্ছে ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট, I2 হচ্ছে মুভিং কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট, এবং ডিসি অপারেশনের ক্ষেত্রে যেহেতু ধরতেছি তার মানে dm বাই d থিটা এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা থিটার ইকুয়েশনটা পাইছিলাম I1 I2 এর মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই k ইন্টু ডিএম বাই ডি থিটা। তো ডিএম বাই ডি থিটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখানে লিখতে পারি থিটা ইজ প্রপোর্শনাল টু I1 মাল্টিপ্লাইড বাই I2। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে মাল্টিপ্লিকেশন, সো এগুলার মান যত বাড়বে থিটার মানটা তার সাথে সাথেও বাড়বে, কিন্তু থিটা সামান্য কারেন্ট সামান্য বাড়লে থিটার মান এত পরিমাণ বাড়বে না, কারণ এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো আমাদের যদি স্কেলটা এভাবে নেই, থিটা যদি এতটুকু ডিফ্লেকশন হয়, এখানে দেখা যাবে কারেন্টটা আমাদের ডিফ্লেকশনটা দুইটা কারেন্টের মাল্টিপ্লিকেশন হচ্ছে। আবার এখানে যদি সেম পরিমাণ ডিফ্লেকশন হয়, তাহলে এখানে আবার এই বড় যে কারেন্টটা সেই বড় দুইটা কারেন্টের মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে দেখা যাবে স্কেলটা শুরুর দিকে একটু কনজাস্টেড থাকবে এবং পরবর্তীতে গিয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের নন ইউনিফর্ম স্কেল, এটা প্রকাশ করতেছে। আচ্ছা, এখন এসির ক্ষেত্রে যদি আসি, এসির ক্ষেত্রে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, এসির ক্ষেত্রে I1 কে আমরা যে কোনো এসি সিগন্যালকে এভাবে লিখতে পারি অ্যাম্পলিটিউড ইন্টু হচ্ছে সাইন ওমেগা টি বা কজ ওমেগা টি, যেটাই লিখি না কেন আলটিমেট ইকুয়েশনটা একই আসবে। সো I1 ইকুয়াল টু, এখানে ক্যাপিটাল I1 দিয়ে বুঝাচ্ছি এটার অ্যাম্পলিটিউড এবং এটা হচ্ছে সাইন ওমেগা টি। একইভাবে I2 আমি ধরলাম এবং I1 এবং I2 এদের মধ্যে যে দশা পার্থক্য, সেই দশা পার্থক্যটা এখানে আমি নিলাম হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস হচ্ছে ডেল, ঠিক আছে। দশা পার্থক্যটাকে সাইন ওমেগা টি মাইনাস ডেল দিয়ে লিখলাম। তাহলে এখানে আমাদের পাচ্ছি স্মল I2 ইকুয়াল টু ক্যাপিটাল I2 সাইন ওমেগা টি মাইনাস ডেল। এখন আমাদের যে ডিফ্লেক্টিং টর্কটা ডিপেন্ড করবে হচ্ছে এই দুইটা কারেন্টের জন্য প্রাপ্ত ডিফ্লেক্টিং টর্কের এভারেজের উপর। তাহলে এখন আমরা এভারেজ, যে কোনো কিছুর এভারেজ বের করতে গেলে কি করি? সো আমি ধরলাম এখানে হচ্ছে কোনো কিছুর এভারেজ বের করবো, ধরলাম হচ্ছে কারেন্টের এভারেজ বের করব। তাহলে I এভারেজ যেটা হবে 1 বাই টাইম পিরিয়ড, এখানে 0 থেকে t টাইম পিরিয়ড, এরপর এখানে হচ্ছে আমার সিগন্যালটা, তাহলে I সাইন ওমেগা টি। তাহলে এখন আমরা টর্কের এভারেজ যদি বের করতে চাই, তাহলে এখানে TD লেখা হয়েছে, TD ইকুয়াল টু কি আসবে 1 বাই টাইম পিরিয়ড, তারপর ইন্টিগ্রেশন 0 থেকে টাইম পিরিয়ড যত সেই পর্যন্ত I1 I2 মানে টর্কের যে মানটা সেই মানটা বসালাম। সো আমি এখানে একটু ডিটেলসে ভালো করে দেখাতে চাচ্ছি, তাহলে এই পার্টটা আমি মুছে দিচ্ছি পুরাটাই। ওকে, তাহলে এখানে আমাদের এভারেজ যে টর্ক, এভারেজ ডিফ্লেক্টিং টর্ক বের করতে হবে। এভারেজ ডিফ্লেক্টিং টর্ক আমরা বের করব হচ্ছে টি এভারেজ। টি এভারেজটা কি হবে 1 বাই ক্যাপিটাল টি, এখানে আমাদের টি হচ্ছে টাইম পিরিয়ড, ওকে, টি টাইম পিরিয়ড এটা। তারপর ইন্টিগ্রেশন 0 থেকে টি আমাদের টর্কের যে মান, টর্কের মানটা আগে লিখছিলাম কি দিয়ে, টি আই দিয়ে। তো এখানে আমরা টি আই রাখি, টি আই ডি ক্যাপিটাল টি, ঠিক আছে। এবং টি সমান আমরা জানি হচ্ছে ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই টি। তাহলে এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 বাই 2 পাই। এখানে আমাদের প্রথম সিগন্যালটা আছে হচ্ছে এরকম, এটা হচ্ছে I1 এবং পরবর্তী সিগন্যাল আমি ধরলাম এখান থেকে ডেলটা দশা পার্থক্য, তাহলে এটা হচ্ছে ডেল 2, ঠিক আছে। এবং এই দুইটা টাইম পিরিয়ড কতটুকু, টাইম পিরিয়ড হচ্ছে 0 থেকে 2 পাই। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 0 থেকে 2 পাই, তারপর এটা হচ্ছে 0 থেকে টি এর জায়গায় 2 পাই লিখলাম, টি আই এর ভ্যালু বসাই। টি আই এর ভ্যালু আমাদের কি ছিল, টি আই এর ভ্যালু ছিল হচ্ছে I1 I2 ডিভাইডেড বাই কে ডিএম বাই ডি থিটা। আচ্ছা কে না, সরি, কে তো হচ্ছে থিটার জন্য ছিল, সো এটা ছিল হচ্ছে I1 I2 ডিএম বাই ডি থিটা। যদি কারো কনফিউশন থাকে আমি এটা আবার দেখাচ্ছি। এখানে আমাদের এই যে টি আই ওয়ার্ক ডান যেটা, এই পুরাটাই হচ্ছে আমার কি ছিল, মেকানিক্যাল এনার্জি, সেটার সমান। তাহলে এখানে আমাদের, আমি আবার লিখি, এখানে আমাদের এখানে ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম, সরি, টি আই ডি থিটা ইকুয়াল টু I1 I2 ডিএম, ঠিক আছে। টি আই সমান আমরা পাইছি হচ্ছে
কে থিটা। আচ্ছা টিআই তো দরকার নাই এখানে আমাদের, এখানে আমরা পাচ্ছি হচ্ছে টিআই ইকুয়াল টু di1 i2 dm বাই d থিটা। এই জিনিসটা আমরা এখানে বসাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে বসাই, কোথায় বসাচ্ছিলাম, এই জায়গায় i1 i2 dm বাই d থিটা, এবং dt যেহেতু 2 পাই বসায় ফেলছি, তাহলে এখানে হবে হচ্ছে ওমেগা টি। আমরা জানি হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। সো dt এর জায়গায় এখানে আমরা বসালাম হচ্ছে ওমেগা টি। আচ্ছা এখন আমরা তাহলে এই ইন্টিগ্রেশনটা করে ফেলি। এই ইন্টিগ্রেশন করার জন্য আগে মানগুলো বসাইতে হবে। তাহলে এখানে 1/2 পাই, এখানে আমরা দেখতেছি ইন্টিগ্রেশন করতেছি ওমেগা টি এর রেসপেক্টে, আর এখানে ডিএম বাই থিটা এইটা হচ্ছে ওমেগা টি এর রেসপেক্টে, এর কোনো চেঞ্জ নাই। তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, ডিএম বাই থিটা। ওকে, এখন এখানে 0 থেকে 2 পাই থাকবে, এবং i1 এর এই ভ্যালুটা বসায় দিই, ক্যাপিটাল I1 সাইন ওমেগা টি ইন্টু ক্যাপিটাল I2 সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা, আর এখানে থাকবে হচ্ছে ডি ওমেগা টি। ঠিক আছে, তাইলে এখন আমরা ইন্টিগ্রেশন করি। আমার এটা আগে করা ছিল, তো বোঝার সুবিধার্থে আমি পুনরায় এটা করতেছি। তাহলে এখানে হচ্ছে 1/2 পাই dm বাই d থিটা তো বাইরে চলে আসতেছে, এই জায়গায় i1 ও কনস্ট্যান্ট i2 ও কনস্ট্যান্ট, তাহলে i1 এবং i2 এটাও বাইরে চলে আসলো। এখানে থাকলে হলো 2 পাই সাইন ওমেগা টি, এখানে হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা ডি ওমেগা টি। আচ্ছা এখন এখানে দেখা যাচ্ছে দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশন গুণ আকারে আছে, তো এখানে আমাদের গুণ আকারে থাকলে ইন্টিগ্রেশনে স্বভাবতই একটু অসুবিধা হয়, এই কারণে আমরা কি করব, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা এখানে বসায় দিব। ঠিক আছে, তাহলে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা যদি আমরা দেই, তাহলে সাইন এ সাইন বি, এটার ফর্মুলা হচ্ছে আমাদের হাফ কস এ মাইনাস বি, তার মানে কস ওমেগা টি মাইনাস এইটা, তাহলে ওমেগা টি মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা মাইনাস কস এ প্লাস বি, তাহলে ওমেগা টি প্লাস ওমেগা টি মাইনাস ডেল্টা। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে ডি ওমেগা টি। ঠিক আছে, এখানে 0 থেকে 2 পাই আমার আছে। আচ্ছা এখন এখানে হাফকেও আমরা বাইরে নিয়ে আসলাম, i1 i2 এখানে হাফ থাকলো। এখন এইখানে আমাদের থাকে হচ্ছে 0 থেকে 2 পাই কস ডেল, আর এই জায়গায় থাকে কস 2 ওমেগা টি মাইনাস ডেল। ঠিক আছে, তাহলে এই দুইটাকে আমরা এখন ইন্টিগ্রেশন সহজেই করতে পারবো। তাহলে এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি, dm বাই d থিটা, এখানে কনস্ট্যান্ট ভ্যালু যা আছে সবকে সেম রেখে দিচ্ছি। এখানে কস ডেল্টা, ডেল্টার মধ্যে আমার কোনো ওমেগা টি ফর্ম নাই, তাই এটাও একটা কনস্ট্যান্ট, তাইলে এখানে আমার থাকবে হচ্ছে কস ডেল্টা টি ওমেগা টিকে। ওকে, তাহলে এখানে কস ডেল্টা তো আমার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কস ডেল্টা থাকলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্মটার সাথে আমি ধরে নিলাম হচ্ছে 1 আছে, তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে থাকবে হচ্ছে ওমেগা টি, তাহলে কস ডেল্টা কনস্ট্যান্ট আকারে থাকলো, এখানে ওমেগা টি, এখন এটার মান বসাবো হচ্ছে এটা। ওকে, এখন এই পরের অংশটাকে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে সাইন, তাহলে এখানে থাকবে সাইন 2 ওমেগা টি মাইনাস ডেল্টা, আর এই যে 2টা হচ্ছে ডিভাইড হয়ে যাবে, এটার মধ্যেও আমি এখন লিমিট বসাতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে এখন নেক্সট লাইন যদি লিখি, নেক্সট লাইন হচ্ছে 1/2 পাই থাকলো dm d থিটা, এ পাশে আমার টর্ক এভারেজ এভাবে লিখে রাখি, i1 i2 হাফ, এখানে যদি আমি লিমিট বসাই তাহলে 2 পাই বসবে একবার, আর হচ্ছে -0, তাহলে এখানে থাকতেছে cos ডেল্টা ইন্টু 2 পাই মাইনাস 0, এটা একটা, আর এখানে দেখা যাচ্ছে সাইন 2 ইন্টু 2 পাই, এটার মান বসালেও 0 এবং সাইন 0-র মান বসালেও 0, সো আমার এখানে 0 - 0, এই টার্মটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে 2 পাই dm বাই d থিটা i1 i2 হাফ, আর এখানে হচ্ছে cos ডেল্টা ইন্টু 2 পাই, আর বাকি সব 0, আর কিছু লেখার দরকার নেই। তাহলে এখানে 2 পাই এবং 2 পাই কাটাকাটি চলে যাচ্ছে, এখানে আমাদের থাকতেছে হাফ i1 i2 cos ডেল্টা ইন্টু dm বাই d থিটা। তো এটা হচ্ছে আমাদের আলটিমেট টর্কের ইকুয়েশন ফর এসি।
তাহলে এসি অপারেশনের জন্য আমাদের এটা হচ্ছে টর্কের ইকুয়েশন। ঠিক আছে, এখন এখানে আমরা তিনটা কেস চিন্তা করব। ধরলাম কেস নাম্বার 1, যেখানে I1 ইকুয়াল টু হচ্ছে I2। আর I1 ইকুয়াল টু যদি I2 হয়, আমরা এখানে ধরে নিছিলাম, আচ্ছা এই I1 না, আমাদের স্মল I1 ইকুয়াল টু I2, এইটা যদি ধরে নেই, তাহলে এখানে দেখা যাচ্ছে I1 ইকুয়াল টু I2 এবং আমার যে ডেল্টার মান হবে 0। এদের মধ্যে ইনিশিয়াল কোনো ফেজ নাই। এটা কখন হয়? এটা যদি আমরা দেখি যে এই যন্ত্রটা হচ্ছে অ্যামিটার হিসেবে কাজ করতেছে, তখন আমরা এই সিচুয়েশনটা পাই। তাহলে এটার কনস্ট্রাকশনটা আমি একটু আবার রাখতেছি। যখন কিনা ডায়নামোমিটারকে কারেন্ট মেজারিংয়ের জন্য ইউজ করা হচ্ছে, তাইলে এখানে আমাদের একটা ফিক্সড কয়েল থাকবে, এখানে আরেকটা ফিক্সড কয়েলের আরেকটা পার্ট, এবং এখান থেকে মুভিং কয়েল, যেটা মুভিং কয়েলটাকে এভাবে রেখে দিব। ঠিক আছে, এবং যেই কারেন্টটা মাপবো সেই কারেন্টটা আমার এই দিক দিয়ে ফ্লো করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমি যদি অন্য কালার দিয়ে আঁকি, এই কারেন্ট I এই দিক দিয়ে ফ্লো হয়ে এই কয়েলের মধ্যে দিয়ে গিয়ে এইভাবে ফ্লো হচ্ছে। তার মানে এখানে অবশ্যই আমার I1 ইকুয়াল টু I2 হচ্ছে। সো এটা হচ্ছে ইলেকট্রোডাইনামোমিটারের অ্যারেঞ্জমেন্ট যখন ওয়ার্কিং অ্যাজ এ অ্যামিটার। ওকে, তাহলে অ্যামিটার হিসেবে কাজ করার সময় আমার I1 ইকুয়াল টু I2 থাকতেছে, সেখান থেকে আমরা পাচ্ছি ডেল্টা ইকুয়াল টু 0। এবং এখানে আমি যদি ধরে নেই যে আমার dm বাই d থিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কি পাচ্ছি? টর্কের যে মানটা, টর্ক আমরা পাচ্ছি এভারেজ ইকুয়াল টু হচ্ছে হাফ I1 I2, যেহেতু সমান, এই সমান সমান আমি ধরে নিচ্ছি I, তাহলে এখানে থাকতেছে I স্কোয়ার এবং ডেল্টার মান 0, তার মানে cos 0, আর dm d থিটা তো কনস্ট্যান্টই থাকতেছে। ঠিক আছে, তাইলে টাউ এভারেজ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে I স্কোয়ার, cos 0 মান আমরা জানি 1, এই হাফও কনস্ট্যান্ট, dm বাই d থিটা এটাও কনস্ট্যান্ট। এখন এভারেজ টর্ক, যেটা টর্ককে আমরা লিখতে পারি হচ্ছে k থিটা, তাহলে k থিটা ইজ প্রপোর্শনাল টু I স্কোয়ার। সো আলটিমেটলি আমাদের আসলে থিটা ইজ প্রপোর্শনাল টু I স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে যখন অ্যামিটার হিসেবে কাজ করতেছে বা যখন আমরা কারেন্ট মাপতেছি, তখন আমাদের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কারেন্টের স্কোয়ারের সমানুপাতিক। এটাও আমাদের ইন্ডিকেট করে এটা একটা নন ইউনিফর্ম স্কেল। সো ইলেকট্রোডাইনামোমিটারকে যদি কারেন্ট মাপার ক্ষেত্রে ইউজ করি, সেটার স্কেলটাও হবে হচ্ছে নন ইউনিফর্ম, যেহেতু এটা হচ্ছে স্কোয়ারের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এবার আসি কেস 2-তে। কেস 2-তেও আমি ধরলাম যখন এটা ভোল্ট মিটার হিসেবে কাজ করতেছে, তাহলে ভোল্ট মিটার হিসেবে কাজ করার জন্য আমার যেই সার্কিটটা, সেই সার্কিটটা হবে এখানে ফিক্সড কয়েল, মানে যে অ্যারেঞ্জমেন্টটা ফিক্সড কয়েলের আরেকটা পার্ট এখান থেকে থাকবে হচ্ছে মুভিং কয়েল এখানে, এবং এই মুভিং কয়েলের সাথে একটা সিরিজে মাল্টিপ্লাইং রেজিস্ট্যান্স দেওয়া হয়। আমরা জানি এটা হচ্ছে ভোল্টমিটারের রেঞ্জ এক্সটেনশনের ক্ষেত্রে দেখছিলাম, তো এটা হচ্ছে মাল্টিপ্লাইং রেজিস্ট্যান্স। তো যেটাই দেই না কেন, আমাদের কি হবে, এই কারেন্টটা এই বরাবর গিয়ে এটার মধ্যে দিয়ে ফ্লো করবে। এবং এখানে আমরা মাপবো কি? মাপবো হচ্ছে এই মুভিং কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজ, এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, এবং এটা মাপার ক্ষেত্রে এই পয়েন্টটাকে না নিয়ে আমি এই পয়েন্টটা নেব, যেহেতু মাল্টিপ্লাইং নিচ্ছি। সো আমি এই পয়েন্টটা মুছেই দিই একবারে, তাহলে আর কনফিউশন ক্রিয়েট হবে না। আচ্ছা, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা, সেই ভোল্টেজ ডিফারেন্সটা আমরা মাপবো। এবং এই ভোল্টেজটা সমান কি হবে, যেহেতু এটার মধ্যে দিয়ে পুরো কারেন্ট ফ্লো করতেছে, ধরলাম হচ্ছে I, তাহলে এই ভোল্টেজটার যে ভ্যালু, এখানেও আমার I1 ইকুয়াল টু I2 থাকতেছে। তাহলে I1 ইকুয়াল টু যদি I2 হয়, ক্যাপিটাল I1 বা এটার ম্যাগনিটিউডও সমান হবে, এবং ডেল্টা ইকুয়াল টু 0 হবে, এবং এই ভোল্টেজের মান হবে ঠিক আছে, I ইন্টু R। সো আমাদের কারেন্ট ইকুয়াল টু পাচ্ছি V ডিভাইডেড বাই R। ঠিক আছে, তাহলে এখন আমরা টর্কের ইকুয়েশনে চলে আসি। টর্ক এভারেজ ইকুয়াল টু কে থিটা আগে লিখে নিলাম। কে থিটা ইকুয়াল টু আমরা ইকুয়েশন কি পাইছি? ইকুয়েশন পাইছি হচ্ছে হাফ I1 ইন্টু I2, তার মানে এটাকে একবারে I স্কোয়ার লিখে ফেললাম। এরপর কস ডেল্টা, এখানেও আমরা দেখতেছি ডেল্টার মান কত? ডেল্টার মান 0, যেহেতু কারেন্টটা একই কারেন্ট এখানে ফ্লো হচ্ছে। তাহলে একই কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে ডেল এর মান লিখে দিলাম cos 0, আর এখানে dm বাই d থিটা। তো এই ক্ষেত্রেও আমরা কি ধরবো, এই dm বাই d থিটা কনস্ট্যান্ট। সো এখানে থিটা ইজ প্রপোর্শনাল টু I
স্কোয়ার। এখন আই স্কোয়ারের জায়গায় যেহেতু এটা ভোল্টেজ মাপতেছে আমরা কি দিব, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই যে আরটা কি মুভিং কয়েলের রেজিস্ট্যান্স এবং সিরিজে যে রেজিস্ট্যান্স কানেক্ট করছে সেইটা, সো এটার মানও চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এখানে থিটা ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তাহলে যখন এ ভোল্টমিটার হিসেবে কাজ করবে বা ভোল্টেজ মাপবে তখনও দেখা যাচ্ছে ভোল্টের সাথে এটা স্কোয়ারলি প্রপোর্শনাল। তাইলে এটাও ইন্ডিকেট করে ইলেকট্রোডাইনামোমিটার অ্যাজ এ ভোল্টমিটার হ্যাভ নন ইউনিফর্ম স্কেল। ঠিক আছে, তাহলে এখন এটা ইউনিফর্ম স্কেল কি করা সম্ভব না? ইউনিফর্ম স্কেল করা সম্ভব কোন ক্ষেত্রে সেটা দেখি। আমরা ধরলাম কেস নাম্বার 3। কেস নাম্বার 3তে যেটা করলাম, এখানে আমি ধরলাম হচ্ছে আই ম্যাগনিটিউড, যেটা ম্যাগনিটিউড আমার ঠিক আছে। তো এক্ষেত্রে আমি কি করব, এখানে আগেই লিখে নিই, কারেন্ট ইজ পাস থ্রু দ্য ফিক্সড কয়েল। মানে আমি যে কারেন্টটা মাপবো সেটাকে ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে পাস করলাম, ওকে, ফিক্সড কয়েল। এবং ভোল্টেজ যেটা, ভোল্টেজ অ্যাপ্লাইড অ্যাক্রস মুভিং কয়েল। তার মানে আমি এখানে কি করতেছি, আমার যেহেতু মেজারিং যেই প্যারামিটারটা, সেই প্যারামিটারটা শুধুমাত্র ফিক্সড কয়েল বা মুভিং কয়েলের উপর ডিপেন্ড করে না, এটা শুরুতেই বলছি। তাহলে এখন ফিক্সড কয়েলে আমি একটা প্যারামিটার দিচ্ছি কারেন্ট, আর মুভিং কয়েলে একটা প্যারামিটার মাপবো, সেটা দিচ্ছি হচ্ছে ভোল্টেজ। তার মানে এই দুইটা কয়েলই আমাদের দুইটা প্যারামিটার আলাদা আলাদাভাবে মাপবে, একটা কারেন্ট মাপবে, একটা হচ্ছে ভোল্টেজ মাপবে। এবং এক্ষেত্রে আমি ধরলাম যে কারেন্ট এবং ভোল্টেজ একটা আরেকটার সাথে ডেল্টা পরিমাণ ল্যাগিং আছে, আমরা একটু আগে দেখে আসছি। তাহলে এখানে আমাদের কারেন্টের যেই ভ্যালুটা, কারেন্ট ভ্যালু হচ্ছে ফিক্সড কয়েলের মধ্যে কারেন্ট ছিল হচ্ছে I1 এর মান আমরা লিখছি হচ্ছে সাইন ওমেগা টি, এভাবে লিখছিলাম। আর এখানে যেটা ভি মাপবো হচ্ছে মুভিং কয়েলের মধ্যে। তাহলে মুভিং কয়েলের মধ্যে আমার কারেন্ট ছিল হচ্ছে I2, তাহলে এখানে হবে I2 সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। এই পুরাটার সাথে কি হবে, কনস্ট্যান্ট হিসেবে আমার আর থাকবে, ঠিক আছে, মানে রেজিস্ট্যান্সটা থাকবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমার I1 যেটা আছে সেটা হচ্ছে I1 সাইন ওমেগা টি, বা আমি এভাবে লিখলাম I1 এখানে হচ্ছে 0 ডিগ্রি। আর এখানে ভোল্টেজ যেটা বা I2 এখান থেকে আমরা পাই V ডিভাইডেড বাই আর সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। ঠিক আছে, এই অবস্থায় থাকে, এটা হচ্ছে পুরাটাই লবে আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে I2 V বাই আর, আর এখানে আমার ইয়াতে থাকবে হচ্ছে মাইনাস ওমেগা টি মাইনাস ডেল্টা। এটা 0 ডিগ্রি হবে না, এটা হচ্ছে ওমেগা টি হবে। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে এই কারেন্ট আর ভোল্টেজ এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলের যে ডিফারেন্সটা, অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এটা কত হবে, ওমেগা টি মাইনাস ডেল্টা, মানে এখানে প্লাস হয়ে যাবে, এটা আমরা পাচ্ছি হচ্ছে ডেল্টা। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের যে অ্যাঙ্গেলের যে পার্থক্য সেটা হচ্ছে আমার ডেল্টা। তাহলে এখন আমরা এই তিনটা ইনফরমেশন এখান থেকে পেলাম। আর টর্ক আমরা কি পাইছি, টর্ক পাইছি হচ্ছে I1 I2 cos ডেল্টা dm বাই ডি থিটা। তাহলে এখানে টর্ক এভারেজ এই জায়গায় লিখে ফেললাম হচ্ছে কে থিটা হাফ dm বাই ডি থিটা, এখানে I1 I2 cos ডেল্টা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এগুলো সবকিছু কনস্ট্যান্ট, থিটা ইজ প্রপোর্শনাল টু I1 I2 cos ডেল্টা। ঠিক আছে, এখন এখানে I2 এর জায়গায় আমরা কি বসাই দিতে পারি, I2 এর জায়গায় বসাই দিতে পারি হচ্ছে V বাই আর। তাহলে এখানে হচ্ছে I1, এখানে V বাই আর cos ডেল্টা, বা থিটা ইজ প্রপোর্শনাল টু I1 V cos ডেল্টা। সো এখানে I1 মানে হচ্ছে কারেন্ট বোঝাচ্ছে, মূল কথাটা যেটা বলতে চাচ্ছি, ডিসপ্লেসমেন্ট ইজ প্রপোর্শনাল টু কারেন্ট ভোল্টেজ অ্যান্ড এদের মাঝখানের যে অ্যাঙ্গেল সেটার কস ফ্যাক্টর, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে কারেন্ট ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর, তার মানে আমার আলটিমেট ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম, VI cos ডেল্টা। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে পুরা পাওয়ার বোঝাচ্ছে, পাওয়ার, রিয়েল পাওয়ার, বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে
কারেন্ট আমার এই যে থিটাটা থিটাটা কিন্তু পাওয়ারের প্রপোর্শনাল। তাহলে এখানে আমাদের কোনো ধরনের নাই, স্কয়ার টার্ম নাই। সো থিটাটা হচ্ছে পাওয়ারের প্রপোর্শনাল। তো বোঝা যাচ্ছে যখন ইলেকট্রোডাইনামোমিটারকে আমরা পাওয়ার মেজারিংয়ে ইউজ করব তখন এটা হচ্ছে ইউনিফর্ম স্কেল দিবে। এই কারণেই শুরুতেই বলছিলাম যে এটা ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার সব মেজারমেন্টে ইউজ হয়, কিন্তু এই যন্ত্রটা একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে সাধারণত এসি ক্ষেত্রে পাওয়ার মেজারিংয়ে এটা বেশি ব্যবহার করা হয়। তো এখানে আমরা আরও দেখলাম যে ভোল্টেজ মেজারিংয়ের ক্ষেত্রে নন ইউনিফর্ম স্কেল থাকে, কারেন্ট মেজারিংয়ের ক্ষেত্রেও নন ইউনিফর্ম স্কেল থাকে, কিন্তু যখন এটা পাওয়ার মেজারমেন্ট করে তখন এটা হচ্ছে সুন্দর মতো ইউনিফর্ম একটা স্কেল দেয়। ঠিক আছে, তো এখান থেকে এতটুকুই ছিল আজকের ক্লাস, তাহলে এতটুকুই শেষ। ধন্যবাদ।